বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমেই হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না। সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেঙচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসে এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছেন। মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখেন মেঘকে দেখে মেঘের পিঠে বরাবর জড়িয়ে ধরে মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করে মেঘও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না, যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতে হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নাড়ে। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নাড়ে। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বলেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল। পেটের সাথে মনটাও পড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বলেন, দুপুরে তো কথা হলো, বলল আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে পড়ল, আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ। বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জড়ালো হলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ, কিছুটা। কেন? মেঘ একটু কথা বলবে তোর সাথে। ঠিক আছে, দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বলল, হ্যালো। কিরে, প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলে বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল। আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাজভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের উপর মেঘ বলে ফেল। আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেল, গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহমকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই, এই কথা শুনে রেখে দিল নাকি সত্যি ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করে নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখল আমার আবির, সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখল ভাই। সেভ করলো নাম্বারটা। আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটাই এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেমন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেয়েকে এত হাসি খুশি দেখে জান্নাত আপু খুশি হলো। এই এক সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমারা হয়ে বসে থাকে। পরাধ হলে পালে বলে, না পালে চুপ করে থাকে। আপু বোঝালেও সারে নেই। বুঝছে কি না তাও বলে না। জান্নাত আপু কম করে হলো 20 বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকে অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে।
অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলেন। মেঘ, সোফায় বসা মেঘ পিছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলে সিঁড়ি দিয়ে ছুটছি রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটের স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ার আগে সব বুঝে ফেলেছে। জান্নাত আপু পড়িয়া যাওয়ার পর আরও 2-1 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছু বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতে সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসে ফিরেছে কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো, মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমেদ খান মেঘকে জিজ্ঞেস করলেন। মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু। মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় পড়াবো। কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবে কথাটা বলেন আলী আহমেদ খান। মেঘও শান্ত স্বরে বলল, ঠিক আছে পড়াবো। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি সাথে এটাও অনুভব করেছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবে মেঘের ওষ্ঠ জড়িয়ে আছে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করলো। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে। আমার স্বপ্নগুলো হাতছানি দেয়। সন্ধ্যার তারার মাঝ সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটি ছবি 2 ঘন্টা আগে পোস্ট করেছেন। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়াক্ট দিল, একটা লাভ ইমোজি কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলে তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে করে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা অ্যালবাম খুললো, নাম দিয়েও কাউকি ট্রাম্পেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছে কে জানে। কেটে গেল আরও 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটা এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগছে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতে চোখ পড়ে মিমার আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখেই আদি ছুটে যায় মেঘের কাছে। আপু দেখো, ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা আর আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়িতে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পিছন থেকে ডাকলো, আবু কোথায় যাচ্ছ? আরো গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটুপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির সাহস শেষ করে কোমরের টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়দিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রংটাও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখের চাহনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আশ্রে পড়ে। মনে হচ্ছে শিডর আইলা জলোচ্ছ্বাস সব কিছু একসাথে হানা দিয়েছে।
এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে অকমরসাৎ গান বেজে উঠল। টেনে হিসে অনেক কষ্টে দৃষ্টি নামাল মেঘ। বক্ষ স্পন্দন জোরালো হলো, অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দূরবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল, সরি। আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকি কবল কুচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এটুকু বলে চলে যেতে নাই মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলে বলে উঠল। দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থাকলো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি, নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দিবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবার বলল, সরি আবির ভাই, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, বাবা গো? মেঘ আমার সর্বনাশ করে ফেলছে, আমায় খালি গায়ে দেখে ফেলছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাই যে খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভুর কুচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠাই দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণেই বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি এসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল। কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। মেঘের সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো, নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে, পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে, প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদ্বয় টলমল করছে, কাপা কাপা গলে বলল, খাই তো আমি। আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে, নেত্র যুগল টইটুম্বুর হয়ে আছে, পল্লব ফেলেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিকমতো খেয়েছিস আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আঁচড়াস না আল্লাহ জানে, এমনকি তুই পড়াশোনা করিস না, কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে এর আগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না, এর জন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে, কানারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবি পুনরায় গরু ভার কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবি দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই
12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি। মেঘ অকমসাৎ আবির ভাইয়ের দিকে তাকায়। আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলে এসেছে অশ্রুরা। যা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল। আপনি কিভাবে জানেন? আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশী পানে শক্ত কণ্ঠে বলল। মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া কোচিংয়ে, সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। মেঘ আহামকের মতো তাকিয়ে কথাগুলো শুনল। দূর দূর বুক কাঁপছে। উদ্গীপ চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্দেখিন চাহনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনে। শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেলো। মেঘার কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ পা পাড়ে দরজার দিকে। আবির সহসা ডাকে। দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাইয়ের কাছাকাছি আসতে নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাও নেওয়ার সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল। এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে মুখে কিছু বলবো না। যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশী দেহ। আঙ্গুল শুদ্ধ কাঁপছে। কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছে করছে না। ইচ্ছে থেকেও বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ। গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাহনি। অষ্টাদশী হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পারে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে। কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলো, আবির ভাইকে দেখছে। চোখ মেলে তাকালো, আবির ভাইকে দেখছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘ, তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টদশীর সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েরই চাই তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরও দেখে, তারপর তো মেঘকে নিয়ে ভাবি, এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলল 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধে নামের আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেলো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলো 15 থেকে 20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেঁচে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা মাই পুর সুইট, একটা শামুকে লেখা মাহদিবা খান মেঘ। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক, একটা কাচের বয়ম ভরা জার, সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদও আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস যেগুলো টেস্ট ভালো, এগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে সবগুলো জিনিস, প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠেও যেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ।
আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতে যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পরল, দুহাতে দুটো ব্রেসলেট, কানো দুল পরল এক সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাইরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই চোখ পড়ে আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তোবা কোথাও গিয়েছিলেন। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভিতর ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আমাকে কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে পড়ল। ভালো। এমন ভাবলেশীন উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে, মলিন হয়ে গেল মুখটা। তবুও কিছুটা স্বাভাবিক স্বরে পড়ল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব বকলো। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে। 2 থেকে 3 দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। মেঘ দাঁত বের করে হাসলো। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস মেঘের 3 ভাগের 1 ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে। তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলব নে। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। তারপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবি সিঁড়িতে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখ পড়তেই অগমসাৎ হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে পড়ল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবি দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো, আম্মু, রান্না হয়েছে? হ্যাঁ, রান্না শেষের দিকে। খেতে দিব তোকে? হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়িতে উঠতে থাকে। বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে। এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চয়ই মাইর দিবে। এই ভয়ে রুমে যেতে নাই মেঘ। 4-5টা সিঁড়ি উঠল কিনা অগমরসাৎ আবির ডেকে উঠল, মেঘ, এদিকে আয়। আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করে ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিল হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করল না। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘর দেখছে। মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট্ট করে বলল, নেখা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ে, কিন্তু হাত পায়ের সাথে শরীরে কাঁপাকাঁপি তীব্রতায় প্লেট পড়ে যেতে নাই। আবির ছেড়ে দিয়ে নিয়েও মেঘের এ অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বোঝ এখন? হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট্ট করে ভেঙচি কাটলো আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়। আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি?
মেঘ আবির ভাইয়ের কথায় আটকে ওঠে, আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতি তা কিছুটা বাড়িয়ে দেয়। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকি মুখে খাবার শেষ করছে, কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারোর কথা শুনে না, বড় অপর সামনে একটু সম্মান রক্ষার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারোর কথাই শুনে না। তানভীর এত বছর ধমকে একটু আধটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি, যে মেঘকে শাসন করে, জোর করে খাওয়াই, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয়। তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এইভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার উপরে বাজে। মেঘ পড়তেছে, কিন্তু আবির ভাই এখনো আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারোর চোখে ঘুম নেই। দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণা চালাতে হবে। তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। গোপন মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হলো। এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে। রাজবাড়ি কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেয়ে হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিবেন? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথাই পাত্তাই দিল না, হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করেছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর সত্যি কথা বলেছে। মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির জোকস বলছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শুনো মেয়ে, এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দী। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে। কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত্যু ভালোবাসবো তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল, শুনো, আমি শুধুই তোমার মোহ। দুদিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে। যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির। পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না, প্লিজ। আব্বুকে কিছু বলবেন না প্লিজ।
আবির মুচকি হাসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে, এতেই ভালো লাগলো আবিরের। হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি। হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এমপি এবার চিন্তিত স্বরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানভীরকে নিতে এসেছিলাম, এত রাতে কিভাবে যাবে এজন্য। এমপি আবারও হাসি মুখে বললেন, মিটিং শেষ, খাওয়া দাওয়া করে চলে যেও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপিও আর জোর করলেন না। আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানভীর। অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে পড়ল, ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানভীর আস্তে আস্তে বলল, তাতে কি বুঝতে পারছো? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয়। তানভীর এবার অভিযোগের স্বরে বলল, আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে 1-2 বার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসবো, দেখলেই ছুটে আসে। তোমার কথা জিজ্ঞাসা করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না। আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কেলেঙ্কারি বানাবে। ভাবকে মেয়ের সাথে আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমি ফাঁসবো, তাই তোমাকে বলছি। একদমই কথাগুলো বলল তানভীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নাই মেয়ে, আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজে মনোযোগ দিস। এরই মধ্যে বাসে চলে আসছে দুজন। রাত প্রায় 1:30টায় আবির ভাই বাড়িতে ঢুকলো, বাইক নিয়ে পিছনে তানভীর ভাইয়া। আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠল। সেই 12টা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজায় টোকা দিল। দুইবার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো। সহসা অক্ষিযুগল বিপুল হলো মেঘের। আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলে নেয় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভিতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফুসকে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের, কিছুটা নড়েচড়ে উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধল, এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলি কেন? আবির ভাইয়ের প্রশ্ন শুনে আটকে ওঠে মেঘ। অকমশা চিরচেনা গদরের কাঁপাকাঁপি তীব্র হয়ে ওঠে। বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃদস্পন্দন অনেক বেশি জোরালো হলো। চিবুক নামি চাপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গেছিল। আবির ভুরু কুচকে তাকালো। সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই যাসনি? সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভুরু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কথা আটকে আসছে গলায়, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ছাড়ে, ভারী স্বরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে পড়ল, কেন মেতেছিল ধ্বংসের খেলায়? মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না।
আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথায় 3 হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলায়, ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সেই সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল, ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। সে ভুল কুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। অতঃপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল, এসব ভেবেই অষ্টাদশী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাদের অবসান হলো। 1 সেকেন্ডেই গায়েব হয়ে গেল ঠোঁটের কোণে মিষ্টি হাসি। চিবুক নাড়ল আবির ভাইয়ের মুখের থেকে। অষ্টপুট নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। অকমসাৎ কথাটা বলে ফেল মেঘ, কিন্তু এরপরই শুরু হলো কাঁপাকাঁপি। বুকে ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানেন আবির ভাই থাপ্পড় দেন কিনা। সহসা দুহাত নিজের দুগালে রাখলো মেঘ। আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকাল। ঢোক গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলি দু চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকে শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলো এভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসেই মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো। অফিসের কল, তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির সহসা উত্তর দিল, এই হুমটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা। আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচ করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবে মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখেই এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকেও তাকালো, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে তাই যেন বারবার কানে বাজছে মেঘের। সবগুলো কথাই মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজে দিচ্ছে। সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল। আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতেই আবির ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলেন কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো। মেঘ সবসময় জোরে জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায়ই, পাশাপাশি তানভীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সবকিছু সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে। কি সব ধ্বংসের কথা বলল, এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে, আর কিছুই বলতে হবে না।
এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে। পার্টি অফিস থেকে শুরু করে এমপি বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরাও মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও 2-4 জন। এমপি মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশি সীমা নেই। কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল তারপর যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীত গলায় পড়ল,